সাদা কালো যান্ত্রিক জীবনে এক মুঠো আবেগের রংধনু মাখানো একগুচ্ছ বাংলা গল্প নীল খামে মুড়ে হাজির হয়েছে ওয়েডনেসডে ওয়ান্ডার্স। আমাদের আজকের গল্প শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা রক্তচোষা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সুচন্দ্রা, শ্রেয়া, সায়ন এবং ঋত্বিক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প রক্তচোষা। বাবা আমার সঙ্গে কথা না বলেই ডাক্তারবাবুকে ডেকেছিলেন। আমি কিছু জানতাম না, তাই ডাক্তারবাবুকে দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবুকে আমার ভালোই লাগে, মজার মানুষ, মুখে হাসি লেগেই আছে। আমি ঘরে ঢুকতেই ডাক্তারবাবু বললেন, এসো এসো অনি, তোমার সঙ্গে কথা বলতেই তো আমি এসেছি, বসো। ডাক্তারবাবুর সামনের সোফায় বসলাম। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছিলেন। বললেন, তোমার কি কষ্ট বলো তো? বললাম, কষ্ট তো কিছু নয়, একটু দুর্বল হয়ে পড়েছি, এই যা। আপনি তো ইটিকে চেনেন না, ইটি আমার থেকে অনেক দুর্বল। ইটি কে? ডাক্তারবাবু হাসি মুখে তাকালেন। বাবা বললেন সব কথা, ওদের আসার দিন থেকে আরম্ভ করে সব কিছু। তারপর ওর মা মাস দুয়েকের জন্য ওকে আমাদের বাড়িতে রেখে গিয়েছে। ও এখন আমার বন্ধু। তারপর বললেন, আপনি তো সন্ধেবেলায় আসছেন, তখন ওর সঙ্গে দেখা হবে। ও বড্ড দেরি করে নিচে নামে। ডাক্তারবাবু হঠাৎ বললেন, অনিমা, তুমিও ঘরে যাও, তোমার ধাইমাকে পাঠিয়ে দিও, ডাকলে এসো। আমি চলে এলাম। ধাইমা গেলেন সে ঘরে। তারপর বেশ কিছুক্ষণ আলোচনা চলল তিনজনের। ওরা বাবার লাইব্রেরিতে বসে কথা বলছিলেন, আমি বাইরের ঘরে বসেছিলাম। এত ক্লান্ত যে কেন আমি জানি না, ভালো লাগে না। ইটিটা তাড়াতাড়ি নামলে পারে, তা না, ওর একটা দিকটা বাঁচবেই। কথা বলতে বলতে তিনজনা এসে ঘরে ঢুকলেন। ডাক্তারবাবুকে একটু উত্তেজিত মনে হচ্ছে, বাবাকে চিন্তিত মনে হচ্ছে, মুখটা ফ্যাকাশে। ধাইমা আমার কাছে এগিয়ে এসে বললেন, অনি, সেই যে তোমার সেদিন গলার কাছে সুচ ফোটার মতো হয়েছিল, ডাক্তারবাবুকে জায়গাটা দেখাও তো। আমি গলার তলার দিকটা দেখালাম। ডাক্তারবাবু ঝুঁকে পড়লেন। পাশ থেকে বাবা। ডাক্তারবাবু বাবার দিকে ফিরলেন, বললেন, এই তো দেখলেন তো? তারপর ধাইমার দিকে ফিরে বললেন, অনিকে এক মুহূর্ত চোখের আড়াল করবেন না, রাত্রিরে কাছে থাকবেন। আমায় বললেন, কিচ্ছু হয়নি তোমার, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, সাবধানে থেকো। বাবাকে সঙ্গে নিয়ে ডাক্তারবাবু চলে যাচ্ছেন। কথা বলতে বলতে যাচ্ছেন। বাবা মাঝে মাঝে মাথা নাড়ছেন। আমি জানলা দিয়ে দেখছিলাম। যতক্ষণ দেখা যায় দেখলাম। ধাইমা বসেছিলেন। আমি তার পাশে এসে বসলাম। মুখ ভার কেন? হেসে ফেললেন ধাইমা। আমি বললাম, ডাক্তারবাবু এলেন, ইটিকে একবার দেখিয়ে নিলে হতো, ও এত দেরি করে নামে। ধাইমা বললেন, ও এতক্ষণ কি করে, ঘুমোয় নাকি? হবে হয়তো। আমার মামার বাড়ির কাছেই বাবার এক বন্ধু থাকেন, মস্ত বড় বাড়ি তার, কিন্তু বাবা তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তবে চাকর বাকর আয়ার সংখ্যা অনেক। ওর মেয়ে আমারই বয়সী, দেরাদুনে পড়ে। ছুটিতে বাড়ি এলে 1-8 দিন আমাদের কাছে এসে দিন কাটিয়ে যায়। এবারও আসার কথা ছিল, কিন্তু আসেনি। বাবা চিন্তিত, এমন তো কখনো হয় না। আসবে বলে চিঠিও দিয়েছিল, কি হলো কে জানে। একটু পরে বাবা ফিরে এলেন, মুখে এক রাশ চিন্তা, হাতে একটা চিঠি। বললেন, তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? কোথায়? হুইটলেদের বাড়ি। এই দেখো চিঠি দিয়েছে। ওদের আসার কথা ছিল, উল্টে আমাদেরই যাওয়ার জন্য লিখেছে। ভীষণ নাকি বিপদ, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমি তো যাবই,
তোমার যা শরীর, ভাবছি তুমি যেতে পারবে কিনা। বাবা, আমার কি হয়েছে? কিচ্ছু না, একটু সাবধানে থাকলেই 2-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু কি বলেছেন? কি হয়েছে আমার? বাবা একটু বিরক্ত হলেন যেন, বললেন, কিচ্ছু হয়নি তোর। বাবা কখনো আমার ওপর বিরক্ত হন না, রাগও করেন না। বাবা বুঝলেন আমি দুঃখ পেয়েছি, উঠে এসে আদর করে বললেন, 2-1 দিনের মধ্যে তুমি সব জানতে পারবে। ও কথা থাক, আমরা 12টা নাগাদ বেরোবো। ইটিও যেতে পারে, ভারী সুন্দর জায়গা, ও তো দেখেনি। বাবা হাসলেন, ম্লান সে হাসি। চিন্তা ভাবনায় মুখটা তার কি রকম যেন হয়ে গিয়েছে। বাবা বললেন, ঠিক 12টার সময় আমরা বেরোবো, তৈরি হয়ে নিও কেমন। ইটি নামলো না। উপায় নেই, ওকে বাদ দিয়েই আমাদের যেতে হবে। ধাইমা খাবার দাবার গাড়িতে তুলে দিয়েছেন, দিদিমণিও নেমে এসেছেন। ইটির জন্য আমি ব্যস্ত হচ্ছিলাম, ও নামছে না কেন? তবে কি ওকে সঙ্গে নিয়ে যেতে পারবো না? আমার মন খারাপ হয়ে যায়। এমন সুন্দর জায়গাটা ইটির দেখা হবে না। ভেবেছিলাম আমার মামার বাড়িটাও ওকে দেখিয়ে দেব, তার হলো না। ঠিক 12টার সময় আমরা বেরিয়ে পড়লাম। ধাইমা দিদিমণি দুপাশে বসে, মধ্যিখানে আমি। বাবা বলেছিলেন ভাঙা চার্চের কাছে থাকবেন, ফাদারের সঙ্গে কি কথা আছে, ওখান থেকে ওকে তুলে নিতে হবে। ডাকতে হলো না, গাড়ির শব্দ শুনে বাবা বেরিয়ে এলেন। পিছনে ফাদার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ওকে দেখে আমি হাত তুলেছিলাম, তাই দেখে ওর মুখে হাসি খেলে গেল। হাত নাড়লেন। ফাদারকে আমার খুব ভালো লাগে, ছোটবেলায় প্রায়ই আসতাম। মা মেরির কোলে ছোট্ট যিশুর ছবিটা আমার খুব ভালো লাগতো। ফাদারের হাত ধরে চার্চের মধ্যে গিয়ে বারবার দেখতাম। চার্চের সামনের দিকটা ভেঙে গিয়েছে, পিছনটা এখনো ঠিক আছে। আসলে এখানে এখন লোকজন বিশেষ থাকে না তো, তাই এই অবস্থা। যতদিন ফাদার আছেন চার্চটা টিকে থাকবে। গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। কি সুন্দর রাস্তাটা, গাছের মাথা গলে এক চিলতে রোদ এসে পড়েছে। বাতাসের একটা ঝিরিঝিরি শব্দে সঙ্গে সঙ্গে পাখির মিষ্টি ডাক মিলেমিশে এক হয়ে গিয়েছে। শান্ত, নির্জন, ঠান্ডা ঠান্ডা ভাব। এই পথটা আমার ভীষণ ভালো লাগে। কখনো কখনো দিনের বেলাতেও হাতি, হরিণ দেখা যায়, বন মুরগি উড়ে রাস্তা পার হয়। দেখতে পেলে বাবা বন্দুক তুলে নেয়। সেদিন কিন্তু দেখেও দেখলেন না। আমি অবাকই হলাম। অবাক হওয়ারই কথা। অন্যদিন বাবা যেতে যেতে কত গল্প করেন, সেদিন একটাও কথা বলছেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে একরাশ ভাবনা আর চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। বনের মধ্যে পথ চিরে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। দিদিমণি আর ধাইমাও চুপ। আমার ক্লান্ত লাগছিল। এরকম চুপচাপ আমার একদম ভালো লাগে না। আমার ইচ্ছে করছিল গান গাইতে, কিন্তু সে শক্তি আমার নেই। আমি কেন এত দুর্বল হয়ে পড়েছি? রোজই দেখছি দুর্বলতা বাড়ছে। আজকাল রাত্রিরে কত স্বপ্ন দেখি, গভীর ঘুম না ঘোরের মধ্যে থাকি বুঝতেই পারি না। কিন্তু কি যেন একটা হচ্ছে আমার শরীরের মধ্যে, একটা কষ্ট, একটু অস্বস্তি। বুকটা কেমন যেন ভার হয়ে আসে, কেউ চেপে ধরে। আমি কিছু বুঝতে পারি না, কিন্তু সকালে দেখি রাজ্যের ক্লান্তি আমায় চেপে ধরে। আমি বিছানার ওপর উঠে বসতে পারি না। আমি নাকি আরো ফ্যাকাশে হয়ে গিয়েছি। ইটির হাবভাব আমার কেমন যেন অবাক করছে, তেমনি আমি বিরক্তও হচ্ছি। মাঝে মাঝেই আমার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে, চোখ দুটো যেন জ্বলে। মনে হয় যেন ও আমায় গিলে খাচ্ছে। তারপরে সেই প্রলাপ, অনেক, তুমি আমার,
আমার সঙ্গে তুমি মিশে যাবে, তুমি মরবে, মরবে, মরবে। এ কথা রোজ রোজ শুনতে কার ভালো লাগে? আমি রেগে যাই, রাগবারই তো কথা, কিন্তু এত ক্লান্ত লাগছে কেন আমার? আমি সিটের ওপর মাথা রেখে চোখ বুজলাম। কি হয়েছে অনি? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ধাইমা আমার মুখের ওপর ঝুঁকে পড়েছেন। সামনের সিট থেকে বাবা পিছন ফিরে তাকিয়েছেন। ওর চোখে আতঙ্ক। আমি মাথা নাড়লাম। না, কিছু না। আমার শরীরের মধ্যে কিরকম যেন করছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। নিজেকে ঠিক রাখতে আমায় যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। আমি চোখ বন্ধ করে সিটের ওপর মাথা রেখে এড়িয়েছিলাম। আমার একটা হাত ধরেছিলেন ধাইমা। হঠাৎ আমাদের গাড়ির ব্রেক কষার শব্দে আমি চমকে তাকালাম। উল্টো দিকে আর একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, আর সেই গাড়ি থেকে নেমে আসছেন বাবার বন্ধু মিস্টার হুইটলে। ওর চেহারা দেখে আমি অবাক। একেবারে যেন ভেঙে পড়েছেন। মাথার চুলগুলো রাতারাতি যেন সব পেকে গিয়েছে। সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়েছেন। বাবা তাড়াতাড়ি নেমে গিয়ে ওর হাত ধরলেন। আমি গাড়ি থেকে দেখতে চেষ্টা করছিলাম আমার বন্ধু আছে কিনা। তখনই কানে এলো হুইটলে কাকার খাদো খাদো গলা। I have lost my daughter. মনে হলো ওর কথাটা তীরের মতো এসে বিঁধল বুকের মধ্যে। আমার শরীরের মধ্যে কিরকম যেন করে উঠল। মনে হলো ধাইমা আমার হাত দুটো ধরে ঝাঁকাচ্ছেন, ডাকছেন, অনি, অনি। আমি শুনতে পাচ্ছি যেন অনেক দূর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। আমার চোখ দুটো খোলা, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার মাথা পরিষ্কার, আমি সব কিছু শুনতে পাচ্ছি। বাবা ছুটে এসেছেন। কি হলো, কি হলো? ধাইমা কাঁদো কাঁদো গলায় বললেন। অনি কিরকম করছে? মিস্টার হুইটলে বাবার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠেছেন। বাবার একটা হাত চেপে ধরলেন তিনি। শিগগির চলো। আমার মেয়ে গিয়েছে, একেও হারাতে চাই না। কোথায় কোথায় যাব আমরা? গির্জায় নিয়ে চলো ওকে, এক্ষুনি। মিস্টার হুইটলে উঠে বসলেন বাবার পাশে। আমাদের গাড়ি ফিরে চলল। পিছনে আসতে লাগলো ওর খালি গাড়িটা। ড্রাইভার চালাচ্ছে। ঠান্ডা হাওয়ায় আমার বেশ ভালো লাগছিল। মিস্টার হুইটলে বাবাকে সব বলছিলেন। প্রত্যেকটি কথা আমি শুনতে পাচ্ছিলাম। শুধু তাই নয়, পরের প্রত্যেকটি কথা শোনার জন্য আমি উদগ্রীব হয়ে উঠছিলাম। আসলে ওর মেয়ের ব্যাপারটা আমার সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছে। দেরাদুন শহরের ঠিক বাইরে ফাঁকা জায়গায় হুইটলে কাকার এক বন্ধুর বিরাট বাড়ি আছে। তিনি আগে সেনাবাহিনীতে বড় অফিসার ছিলেন। বছরে একবার তার বাড়িতে আনন্দ উৎসব হতো। এবারও হয়েছিল মাস দেড়েক আগে। মেয়েকে নিয়ে গিয়েছিলেন হুইটলে কাকা। ওদের পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। তখন বাগানে মুখোশ নাচ হচ্ছে। ছেলে মেয়ে সকলেই মুখোশ পরে। ওরা দেরি করে গিয়েছিলেন তাই আর নাচতে যাননি। বাগানের এক পাশে চেয়ার নিয়ে বসেছিলেন। আর একটু দূরে একটা মেয়ে বসেছিল। ভারী সুন্দর দেখতে তাকে। একাই বসেছিল সে। একটু চুপ করে থেকে হুইটলে কাকা বলতে শুরু করলেন। আমরা বসার পর বারবার সে তাকাচ্ছিল আমার মেয়ের দিকে। ওর চোখের দৃষ্টিটা যেমন উজ্জ্বল তেমনি তীক্ষ্ণ। চোখাচোখি হতেই অস্বস্তি লাগে। আমরা বসে বসে বাজনা শুনছিলাম। হঠাৎ নাচতে নাচতে এক ভদ্রমহিলা আমাদের সামনে এসে হাজির। তাকে ঘিরে আরো কয়েকজন। সকলেরই মুখে মুখোশ। ভদ্রমহিলার হাব ভাব চালচলন দেখে বোঝা যায় তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের। আমায় জিজ্ঞেস করলেন, আপনি নাচছেন না কেন? আপনার মেয়ে বা চুপচাপ বসে আছে কেন? মুখোশ পরে নাচতে শুরু করুন। আপনার মেয়ে যদি না নাচে তাহলে আমার মেয়ের সঙ্গে গল্প করুন। ওই যে বসে আছে,
বেচারা ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে, ভালো করে হাঁটতেই পারে না। যাও না বাছা, তুমি ওর সঙ্গে গল্প করো। আপনি আসুন, আমাদের সঙ্গে নাচবে। একটা লোক মুখোশ এগিয়ে দিল। আমরা নাচতে লাগলাম। দ্রুত তালে মিষ্টি একটা সুর বাজছিল। নাচ চলছিল তারই তালে তালে, ফাঁকে ফাঁকে কথাও। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনাকে তো আগে দেখিনি, কোথায় থাকেন আপনারা? অনেক দূরে। সে কি, এদের সঙ্গে আত্মীয়তা আছে তো? কাছেই এক জায়গায় যাচ্ছিলাম, উনি ধরে আনলেন, কিন্তু মুশকিল হয়েছে অন্য একটা ব্যাপার। কি? আমি উৎগ্রীব। আমার মেয়েকে দেখলেন তো, ঘোড়ায় চড়তে গিয়ে ও কোমরে চোট পেয়েছে। বলেছি তো সে কথা। আমরা এখান থেকে আজ রাত্রিরেই চলে যাব। রাতটা দেরাদুনে কাটিয়ে কাল সকালে মুসৌরি। সেখান থেকে নেমে একটা পাহাড়ি গ্রামে যেতে হবে। কিন্তু মুশকিল হয়েছে আমার ওই মেয়েকে নিয়ে। ওর কোমরে ব্যথা, ও তো হেঁটে পাহাড়ি গ্রামে যেতে পারবে না। দেরাদুনে আমাদের এক বন্ধু ছিলেন, খবর পেলাম তিনিও নেই। তাই ভেবে পাচ্ছি না ওকে কোথায় রেখে যাই। বুঝতে পারলাম আমাকে উদ্দেশ্য করেই কথাটা বলা হলো। মুখ না দেখতে পেলেও ওর হাবভাব দেখে বোঝা যায় ভদ্রমহিলা মস্ত ঘরের বউ হবেন। আমার খুব ইচ্ছে করছিল ওর মুখটা দেখতে। মেয়ের মুখ দেখেছি, তাতেই বোঝা যায় মাকে কেমন দেখতে। ভদ্রমহিলা ওপাশে সরে গিয়ে দুজন ভদ্রলোকের সাথে কথা বলছিলেন। আবার চলে এলেন আমার কাছে, বললেন, আমাদের হাতে বেশি সময় নেই, একটু পরেই বেরোতে হবে। কি করি বলুন তো? বড় একা, ওরই সমবয়সী হবে বোধহয়। একজন সঙ্গী তো পাবে, ওর বোধহয় খুব ভালো লাগবে। এসব কথা ভেবে বললাম, আপনি যতদিন না ফেরেন ও আমার কাছেই থাক না, ফেরার পথে ওকে নিয়ে যাবেন, আমার মেয়েও একজন সঙ্গী পাবে। ভদ্রমহিলা আমার হাত দুটো চেপে ধরলেন। বাঁচালেন আমায়, আপনার কাছে আমি নিশ্চিন্তে রেখে যেতে পারবো। আমাদের ফিরতে হয়তো মাস দুয়েক দেরি হবে, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আপনি ওকে নিশ্চিন্তে আমাদের কাছে রেখে যান। ভদ্রমহিলা ওর মেয়েকে ডাকলেন। চেলা, চেলা, তুমি এদের কাছেই থাকবে। ওই যে ওর মেয়েকে দেখছো, ওর সঙ্গে বন্ধু হয়ে থেকো। আমি ফেরার সময় তোমায় নিয়ে যাব। মেয়েটি ঘাড় কাত করে মিষ্টি করে হাসল। আমার মনে হলো এই মুহূর্তের জন্য ওর চোখ দুটো যেন জ্বলে উঠেছিল। ও কি আমার দেখার ভুল? বাবা মাথা নাড়ছিলেন। স্টেলা নামটা শুনে আমি ভীষণভাবে চমকে উঠেছি। ইটির ভেবে আমি যে ছবিটা টাঙিয়ে রেখেছি আমার ঘরে, তার নিচেও ওই স্টেলায় লেখা আছে। আর সাল 1800 কত যেন। হুইটলে কাকা চুপ করে কি যেন ভাবছিলেন। গাড়ি দ্রুত ছুটে চলেছে বনের মধ্যে দিয়ে। আগে আমাদেরটা, পিছনে হুইটলে কাকার। বাবা হঠাৎ গাড়ি থামালেন, দিদিমণিকে বললেন, তুমি এক কাজ করো দেখি, হুইটলের গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও। ইটি নেমে থাকলে ওকে নিয়ে অনির মামার বাড়ি চলে আসবে, ইটি নেমে না থাকলে অপেক্ষা করবে। মোট কথা ওকে নিয়ে তবে আসবে। কিছু জিজ্ঞেস করলে বলবে পিকনিক হচ্ছে অনির মামার বাড়ি। গির্জার বদলে আমাদের গাড়ি এগিয়ে চলল আমার মামার বাড়ির দিকে। দিদিমণি বাড়ি চলে গেলেন ইটিকে আনতে। ইটি শিগগির চলে আসবে মনে হতে আমার বেশ ভালো লাগতে লাগলো। তবে আমি কান খাড়া করেছিলাম। হুইটলে কাকার কথাগুলো যেন গিলছিলাম। শুধু ওই স্টেলা নামটা আমায় ভয় পাইয়ে দিয়েছিল। মনকে সান্ত্বনা দিলাম, ও নাম কি একজনেরই? অন্য কারো তো হতে পারে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হলো ইটি এসে গেলেই সব ঝামেলা মিটে যাবে। বাবা জিজ্ঞেস করলেন, তারপর? হুইটলে কাকা বললেন, ভদ্রমহিলা একটা পুরনো আমলের ঘোড়ার গাড়িতে করে চলে গেলেন। গাড়ির সামনে পেছনে পাহারা ছিল। আমি আবার চমকে উঠলাম। বাবা তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলেন বন্ধুর দিকে। খাওয়া দাওয়ার পর এস্টেলাকে নিয়ে আমরা বাড়ি ফিরলাম। ফিরতেই বিপত্তি। গাড়ি থেকে এস্টেলাকে নামতে দেখলাম। ও আমাদের সঙ্গে বসার ঘরের দিকে এগোলো। ঘরে ঢোকার পর আর ওকে দেখতে পাই না।
সারা বাড়ি খোঁজা হলো, কোথাও নেই। পরের মেয়ে, দায়িত্ব নিয়েছি, আমি তো চিন্তা ভাবনায় সারা। আমার মেয়েরও একই অবস্থা। আবার সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু এস্টেলাকে কোথাও পাওয়া গেল না। কী দুর্ভাবনায় যে আমাদের রাতটা কেটেছিল বলতে পারবো না। পরদিন সকালে ব্রেকফাস্টের পর নিজের ঘরে গিয়ে আমার মেয়ে হইচই করে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে এস্টেলার চুল আঁচড়াচ্ছে। আমরা সকলেই গিয়ে সেই ঘরে হাজির হলাম। এস্টেলা বলল, কাল গাড়ি থেকে নেমে ও ঘরের মধ্যে হাঁটতে শুরু করেছিল, তারপর একটা ঘরে ঢুকে শুয়ে পড়েছিল। ঘুম ভেঙেছে একটু আগে, তারপরই সে এসেছে। আমার মেয়ে তো এস্টেলাকে জড়িয়ে ধরে নাচছিল। আমার বুক থেকে একটা পাষাণ ভার নামলো। আমি নিশ্চিন্ত মনে নিজের ঘরে চলে এলাম। আমি ওর নামটা ছোট করে স্টেলা বলে ডাকতাম। আমার মেয়েও তাই বলতো। দুটিতে ভারী ভাব হয়ে গেল। বেচারা কতদিন একা একা থেকেছে, সঙ্গী পেয়ে যেন অন্য মেয়ে হয়ে গেল। মুখে হাসি লেগেই আছে। দুটিতে বাগানে ঘুরে বেড়ায়, কত গল্প করে। কয়েকদিন পরে একটা ব্যাপার আমার চোখে পড়ল। আমার মেয়ের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে পড়ল, ফ্যাকাশে লাগছে। আর একটা কমপ্লেন প্রায়ই করে, রাত্রিরে ওর ঘরে কে যেন ঘুরে বেড়ায়, ওর বিছানায় উঠে পড়ে, বুকে একটা ব্যথা অনুভব করে। আর কিছু বুঝতে পারে না, শুধু দুর্বলতাটা আরও বাড়ে। দিন দিন বাছা আমার বিছানার সাথে যেন মিশে যাচ্ছে। ডাক্তারবাবু এলেন, কিছু বুঝতে পারলেন না। তিনি আরও কয়েকজনকে ডেকে আনলেন। তাদের মধ্যে একজন এমন সব কথা বললেন যা শুধু অবিশ্বাসী নয়, এই যুগে অকল্পনীয়ও বটে। প্রথমে তো আমি ওর কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। পরে যখন দেখলাম মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে, তখন ছুটলাম ওর কাছে। উনি এসে রোগী দেখে মুখ ভার করলেন, বললেন, একে তো প্রায় মেরেই ফেলেছেন, কি আর করা যাবে। তারপর একটা কাগজে কী সব লিখে আমায় দিয়ে চলে গেলেন। বলে গেলেন, আপনার মেয়েকে বাঁচানোর ওই একটাই উপায় আছে, চেষ্টা করে দেখতে পারেন, যদি পারেন আমায় খবর দেবেন। উনি চলে যাওয়ার পর আমি সেটি খুলে পড়লাম। অন্য সময় বা অন্য কারো ব্যাপার হলে আমি হেসে উড়িয়ে দিতাম, পাগলের প্রলাপ বলে চিঠিটা ছিঁড়ে ফেলে দিতাম। কিন্তু চোখের সামনে দেখছি মেয়েটা ধুঁকছে, ওর জীবন শক্তি কমে যাচ্ছে। ও কি বাঁচবে? উনি তো স্পষ্ট বলে গিয়েছেন ওকে বাঁচাবার আর কোনো উপায় নেই। আমায় আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওর গলার তলায় দুটো ফুটো দেখিয়েছেন, একটু নীলচে হয়ে আছে। জোর গলায় বলেছেন, আর কিছু নয়। এই ধরনের কয়েকটা মৃত্যু নাকি আশেপাশের গ্রামে ঘটেছে। গাড়ি চলছে ফুল স্পিডে, পিছনে বসে আমি ভয় কাঁপছি। আমার জীবনের সঙ্গে ভীষণভাবে সব কিছু মিলে যাচ্ছে। এ কি করে হয়, এ কি করে হয়? ধাইমা আমার হাতটা ধরেছিলেন, বুঝতে পারছি উনিও খুব ভয় পেয়েছেন। বাবার সামনে বসে, ওর মুখটা ভয়ে ভাবনায় ফ্যাকাশে। একটু চুপ করে থেকে ফিরলে কাকা আবার শুরু করলেন, আমি ঠিক করে ফেললাম ডাক্তারবাবুর প্রতিটি কথা মেনে চলব। কাউকে কিছু জানালাম না। সারাদিন ধরে আমি তৈরি হলাম। একবার যুদ্ধে বীরত্ব দেখাবার জন্য আমি গভর্নর জেনারেলের কাছ থেকে একটা সোয়ার্ড উপহার পেয়েছিলাম, যেমন ভারী তেমনি ধার। সেটা বের করে আরেকবার ভালো করে ধার দিয়ে নিলাম। এক ফাঁকে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে এলাম যে তার নির্দেশ মতো কাজ করতে আমি রাজি। উনি বললেন, আপনি বড্ড দেরি করে খবর দিয়েছেন, তবু একবার শেষ চেষ্টা করা যাক। আমি রাত্রিরে আপনার বাড়িতেই থাকবো, দরকার হলেই ডাকবেন। আমি বাড়ি ফিরে এলাম। মেয়েটা বিছানায় নেতিয়ে পড়েছে, রক্তশূন্য ফ্যাকাশে চেহারা, ওর বড় বড় চোখ দুটোয় যেন মৃত্যুর হাতছানি। আমি ওর কাছাকাছি আছি। সন্ধ্যের পর 8টা নাগাদ ও একটু দুধ খেলো, তারপর গায়ের ওপর চাদরটা টেনে নিয়ে ঘুমিয়ে পড়লো একটু পরে।
দরজা বন্ধ করে দিলাম। তলোয়ারটা রেখেছি টেবিলের ওপর। আমি লুকিয়ে আছি টেবিলের পাশের আনলার আড়ালে। আমার বুকের মধ্যে হাতুড়ি পিটছে। এত যুদ্ধ করেছি, গুলিগোলার মুখে পড়েছি, কিন্তু এরকম ভয় আমি জীবনে কখনো পাইনি। খালি মনে হচ্ছে আমার মেয়ের জীবন আমার হাতে, ওর বাঁচা মোড়া নির্ভর করছে আমার ওপর। সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে কে জানে। একটু ঘুম পাচ্ছে। ঘরে 0 ওয়াটে আলোটা জ্বলছে। সব কিছুই পরিষ্কার দেখা যায়। অনেকক্ষণ কেটে গিয়েছে। বাইরে থেকে বাড়ির মধ্যে যা একটু একটু শব্দ আসছিল তাও বন্ধ হয়ে গিয়েছে। গভীর রাত্রির নিস্তব্ধ। আমারও বোধহয় একটু ঘুম ঘুম পাচ্ছিল। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কালো মতো একটা কি যেন ঘুরঘুর করছে, অনেকটা বনো বিড়ালের মতো। সেটা আমার মেয়ের খাটের চারপাশে ঘুরতে ঘুরতে লাফিয়ে উঠে পড়ল, তারপর বুকের ওপর চেপে বসলো। আমি প্রায় সঙ্গে সঙ্গেই তলোয়ারটা হাতে নিয়ে লাফিয়ে পড়লাম। জ্বলন্ত দৃষ্টিতে সেটি আমার দিকে তাকালো, তারপর লাফিয়ে নেমে পড়ল বিছানা থেকে। আমি তলোয়ার চালালাম। ও চকিতে দরজা খুলে বেরিয়ে গেল, আর আমার তলোয়ারটা দরজায় বিঁধে কাঁপতে লাগলো। আমি ছুটে গেলাম দরজার কাছে। না, দরজা তো বন্ধই আছে। আমি দরজা খুলে চেঁচাতে লাগলাম। চাকর বাকরদের সঙ্গে ডাক্তারবাবু ওপরে উঠে এলেন। আমার কথা শুনে চাকররা গেল এস্টেলার ঘরের দরজা ভেঙে ঢুকতে, আর ডাক্তারবাবু এগিয়ে গেলেন খাটের দিকে। আমার মেয়ে তখন ধুঁকছে। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু কিচ্ছু হলো না। বাছা আমার ভোরবেলায় মারা গেল। ফিটলে কাকা চোখ মুছলেন। বাবা স্তব্ধ হয়ে বসেছিলেন। আমি ভয়ে, আতঙ্কে দিশাহারা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো। আমার জীবনের সঙ্গে যে অদ্ভুতভাবে সব মিলে যাচ্ছে। তবে কি না, তা হতে পারে না, অসম্ভব। এটি আমার বন্ধু, আমি ওকে ভীষণ ভালোবাসি। দিদিমণি ওকে আনতে গেছেন। ওকে এস্টেলার গল্প বলতে হবে। ও নিঘাত এই গ্রাম্য গল্প শুনে খুব হাসবে। আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম। দূর থেকে মামার বাড়ির ভাঙা গম্বুজটা দেখতে পাচ্ছি। ছোটবেলায় ওটা আমার খেলার জায়গা ছিল। ওখান থেকে কত দূর দেখা যেত। মার্টিন গাড়ির শব্দে ছুটে এলো। বাবা আর হুইটলে কাকা নিজেদের মধ্যে কী সব আলোচনা করতে করতে এগিয়ে গেলেন। ধাইমা আমায় ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। মার্টিন হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে আমার? মার্টিন এসে আমায় ধরল। আমি হাঁটতে পারছি না। আমার গায়ে একটুও জোর নেই। এতটুকু কষ্টে শরীরটা কাঁপছে থরথর করে। আমি কি চোখেও ভালো দেখতে পাচ্ছি না? আস্তে আস্তে নিয়ে গিয়ে আমায় একটা ইজি চেয়ারে শুইয়ে দেওয়া হলো। দেখলাম গির্জা থেকে ফাদার এসেছেন, আরও 2 জন চাষাভুষো লোক। একজনের হাতে একটা কুড়ুল। মার্টিন একটা ম্যাপের মতো কি যেন বিছিয়ে দিয়েছিল। বাবা, ফিটলে কাকা আর ফাদার ঝুঁকে পড়েছিলেন সেটার ওপর। একটু পরে ফাদার এক জায়গার আঙুল দিয়ে দেখলেন, এই যে একটা অস্পষ্ট হলেও পড়া যায় এস্টেলা নাম লেখা আছে। একজন চাষি হাতে একটা কুড়ুল নিয়ে দাঁড়িয়েছিলেন। বাবা তাকে ডাকলেন। তোমার গল্পটা এবার বলো দেখি। গল্প নয় সাহেব, আমার নিজের চোখে দেখা। এই কুড়ুল দিয়ে তাকে খতম করেছি। ফাদার আমায় প্রায় ডাকেন। আমি গিয়ে গির্জার চারপাশে জঞ্জাল সাফ করে দিয়ে আসি, গাছপালা কেটে দিই। ফাদার সেদিন বললেন গির্জার ওপরে একটা বটগাছ বড় হচ্ছে, ওটা কেটে দিতে। সব কাজ ছেড়ে আমি যখন উপরে উঠলাম তখন সন্ধে হয়। গাছটা কাটছি, হঠাৎ দেখি
একটা কি যেন বাদুড়ের মতো উড়ে এসে বসলো একটা কবরের ওপর। পোশাক খুলে টুক করে মধ্যে ঢুকে গেল। ব্যাপারটা বুঝতে আমার অসুবিধে হলো না। এরই জন্যে তাহলে আমাদের গায়ে 3টে মেয়ে মরেছে। আমি কুড়ুলটা বাগিয়ে ধরে এগিয়ে গেলাম। কবরের ওপর থেকে পোশাক তুলে চলে এলাম গির্জার ওপরে। চুপ করে বসে রইলাম। রাত্রিটা কেটে গেল। কবর থেকে সেও বেরোচ্ছে না, আমিও নড়ছি না। সূর্য তখন মাথার ওপর। বেলা 12টা-1টা হবে। আমার জেদ চেপে গেছে। আমি ঠায় বসে আছি। হঠাৎ দেখলাম কবর থেকে সে বেরোলো। নিচু হয়ে পোশাক তুলতে গিয়ে দেখেন নেই। তখনই তাকালো আমার দিকে। কি সাংঘাতিক সেই দৃষ্টি! দাঁত খিচিয়ে পোশাক চাইল। আমি বললাম, এখানে এসে নিয়ে যাও। সে এগিয়ে এলো। একটু একটু করে উঠে আসতে লাগলো আমার দিকে। আমি তৈরি হয়েছিলাম। আর একটু কাছে আসতেই কুড়ুলটা চালিয়ে দিলাম। মাথাটা 2 ভাগ হয়ে গেল। বিভৎস চিৎকার করে নেমে যেতে গিয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে ওর গলাটা কেটে ফেললাম। তারপর গ্রামের সব লোকদের ডেকে আনলাম। সকলে মিলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ফাদার সবই জানেন, জিজ্ঞেস করুন না। ফাদার মাথা নাড়ছিলেন। অন্য সময় হলে হয়তো পুরোটাই হাসি ঠাট্টার ব্যাপার হতো। তখন অবস্থাটা অন্যরকম। সকলেই মনে হলো বিশ্বাস করলেন কথাটা। আমার ভালো লাগছিল না, সত্যি। কখনো ভালো লাগে? আমি চাইছিলাম ইটি তাড়াতাড়ি এসে যাক, ওর সঙ্গে গল্প করে একটু হালকা হই। ইটি আমাদের বাড়ি আছে মাসখানেকের একটু বেশি। এরই মধ্যে ও যেন আমার জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। ওকে বাদ দিয়ে আমি যেন কিছু ভাবতেই পারি না। বাবার কথা মতো মার্টিন একটা মোটা বই এনে টেবিলের ওপর রেখেছে। বই বললে ভুল হবে, হাতে লেখা আমার মামার বাড়ির পারিবারিক ইতিহাস। তখনই বাইরের একটা গাড়ি এসে থামলো। আমি খুশি হয়ে উঠলাম। ইটি এসে গিয়েছে, এবার একটু গল্প করা যাবে। চাই কি ওকে ঘুরিয়ে সব কিছু দেখাতে পারি। ওপরে যেখানে আমি খেলা করতাম ছোটবেলায়, সেখানেও নিয়ে যেতে চাই। ইটি দিদিমণির সঙ্গে কথা বলতে বলতে এসে ঘরে ঢুকলো। হঠাৎ থমকে দাঁড়ালো। ওর চোখ ফিটলে কাকার দিকে। ইটিকে দেখেই ফিটলে কাকা এই তো এস্টেলা। বলে লোকটার হাত থেকে কুড়ুল নিয়ে লাফিয়ে তেড়ে গেলেন। ইটি চট করে এগিয়ে গিয়ে ওর দুর্বল হাত দিয়ে ফিটলে কাকার হাতটা চেপে ধরলো। ওর চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে। ফিটলে কাকার হাত থেকে কুড়ুলটা খসে পড়ল মাটিতে। জ্বলন্ত দৃষ্টিতে সকলের মুখের ওপর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ইটি যেন ঘরের মধ্যে উড়ে বেরিয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সে জ্ঞান নাকি দিল্লির এই অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে এসে ফিরেছে। কিন্তু ভয় কাটেনি। মামার বাড়িতে সেদিন ইটির যে চেহারা দেখেছিলাম, তার কথা মনে করলেই ভয়ে আমার বুক কাঁপে। নিজেকে ভীষণ অসহায় লাগে। গলার কাছটায় ব্যথা করে ওঠে। ধাইমাকে এখন আমার ঘরে থাকার অনুমতি দিয়েছে, তাই রক্ষে। আগের মতো আর ভয় পাই না। দিদিমণি এসেছিলেন, তার কাছে সব শুনেছি। মার্টিনও এসেছিল, সেও অনেক কথা বলেছে। দিদিমণি মার্টিনকে নিয়ে টুকাইয়ে গিয়েছিলেন। কিছু কিছু জিনিসপত্র নিয়ে আমাদের দিল্লির বাড়িতে চলে আসবে। মামার বাড়ি ছেড়ে মার্টিন এখন টুকাইয়ে আমাদের বাড়িতে থাকবে। এই কাহিনীর শেষ পর্ব আমার নিজের চোখে দেখা নয়, শোনা। দিদিমণি সারাক্ষণ ছিলেন, তিনি সব বলেছেন। মার্টিনও বলেছে। বাবা কিছু বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। শুধু দেখেছি বাবার মাথায় আর একটাও চুল কালো নেই, সব পেকে সাদা হয়ে গিয়েছে। তবে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠায় বাবার মুখ থেকে সেই ভয় ভাবটা কেটে গিয়েছে। আমি যে পুরো ব্যাপারটা লিখে ফেলছি বাবা কিন্তু জানেন না। গোড়ার দিকে লিখতে খুব ভয় করতো। এটির নাম লেখার সঙ্গে সঙ্গে ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত।
প্রায় রাত্রিরে আমি যেন ইটিকে দেখতে পাই। ও পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। আমি ভয়ে চিৎকার করে উঠি। থাইমা এসে আমায় জড়িয়ে ধরেন, জাগিয়ে দেন, জল খাওয়ান। সে রাত্রিরে আর ঘুম হয় না, ভয়ে ভয়ে কেটে যায়। আমার কথা থাক, সেদিনের কথা বলি। বড় ভয়ঙ্কর, বড় বিভৎস সে কাহিনী, কিন্তু আমাকে তো তা বলতেই হবে। সেদিন থাইমা আমাকে নিয়ে বাড়ি চলে এলেন, আর একটা গাড়ি নিয়ে দেরাদুন থেকে চেয়ারম্যান, এমএলএ আর বড় গির্জার ফাদারকে নিয়ে এলো। একজন উকিলকেও নাকি আনা হয়েছিল। এইসব কাজ নাকি ঠিকমতো সাক্ষী রেখে করতে হয়। এমএলএ ললিত মোহন বাবু আর চেয়ারম্যান যমুনা প্রসাদজি বাবার খুব চেনাশোনা, বন্ধুর মতোই। তাই বাবার জরুরি চিঠি পেয়ে দুজনেই ছুটে এসেছেন। তারপর সব কথা শুনে দুজনেই নাকি হো হো করে হেসেছিলেন। যমুনা প্রসাদজি নাকি একটু বিরক্ত হয়ে বলেছিলেন, এই যুগের মানুষে আপনি ওসব বিশ্বাস করেন সাহেব? বাবা তখনই মার্টিনকে গাড়ি নিয়ে বাড়ি পাঠালেন আমার ঘর থেকে সে ছবিটা নিয়ে যেতে। ছবি নিয়ে যাবার পর বাবা বলেছিলেন, ছবিটা দেখুন ভালো করে। তলায় লেখা আছে এস্টেলা, 1810 সাল। তার মানে 174 বছর আগে এস্টেলা মারা গিয়েছে। কিন্তু কি জীবন্ত দেখছেন ছবিটা। ওর গলার তিলটা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। এই এস্টেলাই নিজের নাম নিয়ে হুইটলেদের বাড়িতে ছিল। রাতের পর রাত ওর মেয়ের রক্ত চুষে খেয়ে তাকে শেষ করেছে। তারপর ডক্টর রামধেন সিংয়ের কথা মতো শেষ দিন ও নিজের চোখেই দেখেছে। এই স্টেলা ওদের বাড়ি থেকে চলে আসে আমাদের ওখানে। অনির মামার বাড়ির দিক দিয়ে স্টেলার সঙ্গে আমাদের একটা রিলেশন আছে, তাই ও নাম নেয় ইটি। ওর ছবি যে আমাদের বাড়ি ছিল তা ও জানতো না। ছবিটা বেরুতেই ও খুব চিন্তায় পড়েছিল। মনে আছে, ও ঘর থেকে একরকম ছুটে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা আমরা কেউ মামার বাড়ি থেকে কবরখানা মাইল 3, গাড়িতে আর কতক্ষণই বা লাগে। সকলে এগিয়ে গেলেন কবরখানার দিকে। ম্যাপ মিলিয়ে বের করা হলো একটা কবর। চারপাশে লতাপাতায় ঢাকা হলেও এই কবরটার উপরটা বেশ পরিষ্কার, আর আড়াআড়ি একটা ফাটা দাগ। ফাদার ঝুঁকে পড়ে অস্পষ্ট লেখাটা পড়তে চেষ্টা করেছিলেন। একটু চেষ্টা করলেই পড়া যায়, এস্টেলা 1782, 1810। সকলেই নিশ্চিন্ত, এই সেই কবর। মার্টিন আর সেই চাষি মিলে চারপাশটা পরিষ্কার করে ফেলল। সকলে ঘিরে দাঁড়ালেন কবরটাকে। ফাদার নিজের মনে কি যেন বলছিলেন, বোধহয় প্রার্থনা করছিলেন। চাষিটিরই বেশি উৎসাহ। সে চটপট কোদাল চালিয়ে খুঁড়ে ফেলল। বেরিয়ে এলো কফিনটা। কে বলবে এত বছরের পুরনো সেটা। এবার খোলা হলো কফিন। আমি বুঝতে পারি সেই মুহূর্তে সকলের হৃৎপিণ্ডের ধ্বনি স্তব্ধ হয়ে গিয়েছিল। ভয় আর আতঙ্কিত চোখে সকলে চেয়েছিলেন কফিনের দিকে। মার্টিন টান মেরে খুলে ফেলল ঢাকনাটা। কফিনের মধ্যে রক্ত থই থই করছে। তার ওপর শুয়ে আছে ইটি। চোখ তার খোলা, মুখে নির্লিপ্ত ভাব। ললিত মোহন বাবু আর যমুনা প্রসাদজি নাকি ঠক ঠক করে কাঁপছিলেন। ওদের একটু সরিয়ে দেওয়া হলো। সময় নেই, যা করার চটপট করতে হবে। সেই চাষিটি এগিয়ে গিয়ে কফিনের মধ্যে থেকে ইটির দেহটা তুলে ধরল। ফাদার এগিয়ে এলেন একটা তীক্ষ্ণ গজাল। সেটা আমূল বিধিয়ে দেওয়া হলো ইটির বুকে। একটা বিভৎস চিৎকারে নিস্তব্ধ পরিবেশ খান খান হয়ে গেল। হুইটলে কাকা কুড়ুলটা নিয়ে এক কোপে গলাটা কেটে ফেললেন। তারপর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো দেহটাকে। ফাদার একটা কফিন এনেছিলেন। ওর দেহাবশেষ সেই কফিনে পুড়ে মাটিতে পুঁতে ফেলা হলো গির্জার পিছনে আলাদা একটা জায়গায়। ইটি আর উঠবে না।
সে অনন্তকালের জন্য সেখানে শুয়ে রইল। আমি জানি আমার আর কোনো ভয় নেই, ইটি আর কোনো দিনই উঠে আসতে পারবে না। ওর সেই ছবিটাও বাবা পুড়িয়ে ফেলেছেন। ডাক্তারবাবুরা বলেছেন আমি শিগগিরই ভালো হয়ে উঠব, টোকায়ে আর যাব না, দিল্লিতেই থাকব। তারপর কেটে গেছে অনেক দিন। আমি এখন আর 5 জন মেয়ের মতোই স্বাভাবিক হয়ে গেছি, পড়ছি লেডি আরভিন স্কুলে। কিন্তু মাঝে মাঝে একটা ভয়, আতঙ্ক আমায় চেপে ধরে। চোখের সামনে ভেসে ওঠে ইটির মুখ। সে যে কি ভয়, কি আতঙ্ক, আমি কাউকে বোঝাতে পারবো না। ধাইমা বোঝেন, বাবা আর দিদিমণিও বোঝেন, তাই সকলেই দেখি আমায় সব চোখে চোখে রাখেন। কিন্তু একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না। 1810 সালে এস্টেলা মারা গেছে। তারপর সে এতদিন কিভাবে রক্তচোষা হয়েছিল, কোথায় ছিল, কেমন করে রক্ত খেত, তার পরিচয় আমি পেয়েছি। কিন্তু জানতে পারিনি কেন সে রক্তচোষা হয়েছিল। জানতে পারলাম সেদিন বাবার লাইব্রেরি ঘরে গিয়ে। বাবা বাড়ি ছিলেন না। বিকেলবেলায় হঠাৎ আঁধি উঠল, চারদিক অন্ধকার হয়ে ধুলোর ঝড়। আঁধি আমার বিচ্ছিরি লাগে, তবে সারাদিন প্রচণ্ড গরমের পর বেশ ঠান্ডা হয়ে যায়। আমি এসেছিলাম লাইব্রেরিতে জানালা বন্ধ করতে। ঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ চোখ পড়ল টেবিলের ওপর। বইয়ের মতো করে বাঁধানো মস্ত একটা কি যেন, একটু চেনা চেনা লাগলো। পাতা উল্টাতেই বুঝলাম মামার বাড়ির পারিবারিক ইতিহাস। চেয়ার টেনে বসে পড়লাম। তারপর গভীর উৎকণ্ঠার মধ্যে পড়ে যেতে লাগলাম। 1809 সাল নাগাদ টুকাইয়ের আশপাশ অঞ্চলে ভ্যাম্পায়ার বা রক্তচোষার আবির্ভাব ঘটেছিল। এস্টেলা ছিল খুবই সুন্দর দেখতে। সে ছুটোছুটি করে খেলে বেড়াতো, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ঘোড়ায় চড়ত। কিন্তু প্রায় রাতেই ও ঘরে একটা বাদুড়কে বসে থাকতে দেখত। বাদুড়টার চোখ দুটো ভয়ঙ্কর। এস্টেলা ভয় পেত, কিন্তু যাকে কথাটা বলে সেই হেসে উড়িয়ে দেয়। ও সাহসী মেয়ে ছিল, তাই ব্যাপারটা চেপে যায়। তারপর ঘটল দুর্ঘটনাটা। সেদিন ঘোড়া ছুটোতে গিয়ে ও পড়ে যায়, কোমরে চোট লাগে ওর। তারপর থেকে ও আর বিশেষ বেরোতে পারতো না, শুয়ে বসেই ওর সময় কাটতো। তখন থেকে এস্টেলা শুকিয়ে যেতে থাকে। প্রথমে কেউ ততটা খেয়াল করেনি। দিন দিন এস্টেলা ফ্যাকাশে হয়ে যেতে থাকে। অকারণেই ভয় পাচ্ছে, ওর জীবন শক্তিও কমে যাচ্ছে। চিকিৎসা যখন শুরু হলো তখন বড় দেরি হয়ে গেছে। ডাক্তার বদ্যি যাকেই দেখানো হয় তিনিই মাথা নাড়েন। আর কিছু করার নেই, শেষ হয়ে এসেছে। তারপর একদিন সত্যিই দেখা গেল বিছানায় পড়ে রয়েছে এস্টেলার মৃতদেহ। গলার কাছ দিয়ে একটা রক্তের ধারা নেমে এসে ভিজে গিয়েছে তার পোশাক। ভ্যাম্পায়ারদের কতগুলো ব্যাপার দেখে বোঝা যায়। ওরা কবর থেকে বেরিয়ে আসে, কিন্তু দেহটা সেখানে সেভাবেই থাকে। রক্তের ভয়ঙ্কর পিপাসা ওদের পাগল করে তোলে। নানা রকম দেহ ধারণ করে ঘুরে বেড়ায়। কখনো কখনো আবার কাউকে পছন্দ করে ফেলে। তখন শুরু হয় নতুন খেলা। দেহ ধারণ করে তার সঙ্গে সঙ্গে থাকবে, আর ধীরে ধীরে তার রক্ত পান করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। মৃত্যুর পর তৈরি হবে আর একটি ভ্যাম্পায়ার। রক্তচোষাদের কবজির জোর হয় প্রচণ্ড। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল ইটির কথা। উফ, কিভাবেই না ইটি তার রোগাটে আঙুল দিয়ে চেপে ধরেছিল হুইটলে কাকার হাত। কি জোর ওর হাতে! হুইটলে কাকার হাত থেকে কুড়ুলটা মাটিতে পড়ে গিয়েছিল। আমার মাথাটা ঘুরে ওঠে। সেই ভয় ভয় ভাবটা আমাকে আচ্ছন্ন করে ফেলে। মনে হচ্ছে আমি যেন ইটির পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ও এক্ষুনি এসে দাঁড়াবে আমার পাশে। আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম। ছুটে বেরোতে গেলাম ঘর থেকে। মনে হলো ধাইমা আমাকে জড়িয়ে ধরলেন। আমি কাঁপছি, অজ্ঞানের মতো হয়ে গেছি। কি ভয়ঙ্কর, কি ভয়! সারা জীবন কি ওই ভয় আমাকে তাড়া করে বেড়াবে?
কি জানি, জানি না।